আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম শ্রেণীর যে একাদশ গণিত অ্যাসাইনমেন্ট সেটি সমাধান কিভাবে করা যায় সহজে। তাহলে এখানে অ্যাসাইনমেন্টের মধ্যে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে প্রথমে চিত্র আছে। চিত্রের নিচে বলা আছে যে যদি এবি এবং এসি এর সমদ্বিখণ্ড এবি এবং এসি এর মধ্যবিন্দুগামী সরলরেখা ডিই হয় এবং ডিই সমান ইএফ হয়, তাহলে চারটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে চিত্র হতে চারটি বিপরীত কোণ চিহ্নিত করো এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করো। তাহলে এখানে চিত্রটা এরকম। এখান থেকে বলছে যে এখানে কোন কোন জায়গায় বিপরীত কোণ আছে। আমরা জানি দুটি সরলরেখা যদি এরকম একটা আরেকটাকে এরকম ভাবে ক্রস করে যায়, তাহলে এই দুইটা হচ্ছে বিপরীত কোণ, আবার এই পাশে এই দুইটা হচ্ছে পরস্পরের বিপরীত কোণ। অর্থাৎ সংজ্ঞাটা এরকম যে কোনো কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাদেরকে পরস্পরের বিপরীত কোণ বলে। তাহলে এরকম একটা জায়গাতেই আছে এই এসি এবং ডিএফ, এরা পরস্পরকে এরকম ভাবে সেট করে গিয়েছে। তাহলে এখানে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে দুই জোড়া। একটা হচ্ছে যে AED কোণের বিপরীত কোণ CEF কোণ এবং CED কোণের বিপরীত কোণ হচ্ছে AEF কোণ। তাহলে এটা হচ্ছে আমরা প্রমাণ করব। তার জন্য এরকম একটা বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, এটা হচ্ছে ক্লাস 6 এর একটা প্রমাণ ছিল। 6 এর দুইটা প্রমাণ ছিল। প্রথমে ছিল এরকম যে কোন সরলরেখার কোন একটা বিন্দুতে কোন একটা রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ এই পাশে একটা কোণ তৈরি হলো, এই পাশে একটা কোণ তৈরি হলো, এই দুইটা কোণের সমষ্টি সব সময় দুই সমকোণ। এটা ব্যবহার করে এখান থেকে আমরা পাই যে কোন সরলরেখার, এই যে এখানে এসি সরলরেখার ই বিন্দুতে, মানে কোন সরলরেখার কোন বিন্দুতে কোন একটা রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, AEF কোণ এবং CEF কোণ। তাহলে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। ওই একই উপপাদ্য থেকে আমরা পাই যে ডি সরলরেখার ই বিন্দুতে এই রেখাংশ মিলিত হয়েছে বা এই রেখায় মিলিত হয়েছে, ফলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এটা হচ্ছে AED কোণ এবং AEF কোণ। তাহলে ওই দুইটা সন্নিহিত কোণের সমষ্টিও দুই সমকোণ হবে। তাহলে যেহেতু এই পাশে দুই সমকোণ, এই পাশে দুই সমকোণ, তাহলে এই পাশে বাম পাশের গুলোও সমান। তাহলে এইটুকু আর এইটুকু সমান হবে, কারণ দুইটারই যোগফল দুই সমকোণের সমান। তাহলে এখান থেকে এই দুইটা থেকে পাই এটা আর এটা সমান। এখানে এর মধ্যে একটা AEF আছে, এর মধ্যে একটা AEF আছে। তাহলে দুইটা থেকে এটা বিয়োগ করে দিলে এখানে থাকে CEF কোণ, এর পাশে থাকে AED কোণ। তাহলে AED কোণকে যদি আমরা এই পাশে লিখি, তাহলে AED কোণ সমান বিপরীত CEF কোণ। অনুরূপভাবে একই রকম ভাবে দেখানো যায় যে CED কোণ এর বিপরীত কোণ হচ্ছে AEF কোণ, সেটা দেখানোর প্রয়োজন নাই। তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সমান দেখানো হলো, এটা সমান। এটা হচ্ছে ক নাম্বার। এরপরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে, বলছে যে CEF এর বহিস্থ CEF। তাহলে খ নাম্বারে আবার চিত্রটা আঁকাবা। খ নাম্বার নয়, এটা 2 নাম্বার প্রশ্ন, এটা মুছে দিলাম। এটা হচ্ছে 2। দুই নাম্বার প্রশ্নে বলছে যে এই যে CEF ত্রিভুজের বহিস্থ AEF কোণ এবং CEF ত্রিভুজের অন্তস্থ ECF কোণ এবং EFC কোণ, এদের মধ্যে সম্পর্ক কি, অন্তস্থ কোণ এদের মধ্যে সম্পর্ক কিরূপ তা লিখো। শুধু লিখতে বলছে, এটা প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে এটা আমরা শুধু লিখব যে
তাহলে সম্পর্কটা কেমন হবে? সিই এফ ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ ই এফ কোণ এবং সিই এফ ত্রিভুজের অন্তস্থ ই সি এফ কোণ ও ইএফসি কোণ তাহলে এর মধ্যে সম্পর্ক তাহলে আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ তাহলে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীতে, এরকম যদি একটা ত্রিভুজ হয়, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে বহিস্থ কোণ। আর ত্রিভুজে তিনটা অন্তস্থ কোণ থাকে, এই বহিস্থ কোণের সাথে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে তার সাথে, আর বাকি দুইটা হচ্ছে তার বিপরীত, এটা। তাহলে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। এখানে হচ্ছে যে এটা হচ্ছে বহিস্থ কোণ, তার সাথে যেটা আছে এটা বাদ দিয়ে বাকি এই যে ইসিএফ কোণ এবং ইএফসি কোণ, ইসিএফ কোণ এবং ইএফসি কোণ। ইএফসি কোণ, এই দুইটা তাহলে হবে যতে বহিস্থ এইএফ কোণ সমান বিপরীত অন্তস্থ, একটা হচ্ছে ইসিএফ কোণ প্লাস ইএফসি কোণ, আর বিপরীত অন্তস্থ ইএফসি কোণ। তাহলে এটাই হচ্ছে সম্পর্ক, যে বহিস্থ কোণ ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। বাইরে এটা ছিল বাইরের বহিস্থ কোণ, আর ভেতরের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। এটা আমরা জানি, এটা প্রমাণ করে দেখানো লাগবে না, কারণ প্রমাণ করতে পারে না, বলছে কি সম্পর্ক তা লিখো। তাহলে সম্পর্কটা আমরা লিখলাম, এটা খ নাম্বার এখানেই শেষ। না, এটা 2 নাম্বার। এরপরে 3 নাম্বার প্রশ্ন বলছে যে যদি ডি সমান্তরাল বিসি, বলছে ডি সমান্তরাল বিসি হবে কি প্রমাণ সহ সাপেক্ষের যুক্তি উপস্থাপন করো। তাহলে আমরা প্রমাণ করে দেখাবো যে এই ডি আর এবং ডি বিসি এর সমান্তরাল।
তাহলে যা দেওয়া আছে এগুলো আমরা একটু লিখি। এটা হচ্ছে 3 নাম্বার। চিত্রটা আঁকানোর পরে বিশেষ নির্বাচন দিবে, বিশেষ নির্বাচন হচ্ছে যে এখানে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি এর মধ্যবিন্দু গামী সরলরেখা ডি, মধ্যবিন্দুগামী সরলরেখা ডি এবং ডি সমান ইএফ, এগুলো দেওয়া আছে যে মধ্যবিন্দুগামী সরলরেখা হচ্ছে ডি এবং ডি ইএফ এর যে চিত্রের মধ্যে আছে ডি ইএফ এর সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি। আসলে এখানে প্রশ্ন বলছে যে ডি এবং বিসি সমান্তরাল কিনা তা যুক্তিসহ দেখাও। এটা আসলে সমান্তরাল হবে, ডি সমান্তরাল বিসি। প্রমাণ প্রমাণ এখানে যে দুইটা ত্রিভুজ আছে এ ডি ই ত্রিভুজ ও সিই এফ ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে কি কি, যে এখানে ই সমান সি, কারণ হচ্ছে যে মধ্যবিন্দুগামী, এটা মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, ই এসি এর মধ্য বিন্দু। তারপরে ডি সমান ইএফ দেওয়া আচ্ছা, এগুলো হচ্ছে দেওয়া আছে এখানে। আর এ ই ডি কোণ সমান সিই এফ কোণ, সিই এফ কোণ, কারণ হচ্ছে এরা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং দুটি ত্রিভুজের মধ্যে যে কোনো দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা বলতে পারি অতএব যে এ ডি ই ত্রিভুজ সর্বসম সিই এফ ত্রিভুজ। তাহলে কোনো দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে এর আরো যে বাকি, এখানে তো তিনটা সমান দেখালাম, আরো যে তিনটা জিনিস আছে, আরো দুইটা কোণ এবং একটা বাহু আছে, এরাও সমান হবে। তাহলে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যে এখানে ডি এ ই কোণ এবং সি এফ ই কোণ এরা সমান। সুতরাং ডি এ ই কোণ সমান সি এফ ই কোণ। আরো কোণ লেখা যায়, অন্য আরো যে দুটো কোণ বাকি থাকলো তারাও সমান, এটা প্রয়োজন নাই। যেহেতু এই ডি এ ই কোণ আর সি এফ ই কোণ এরা সমান, তাহলে আমরা বলতে পারি যে এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ। কারণ কি? কারণ আমরা জানি যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে এই যে এই পাশে আর এই পাশে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় আর কোনো ছেদক তাদেরকে ছেদ করে তাহলে একান্তর কোণ দুটি সমান। এখন যদি একান্তর কোণ দুটি সমান হয় তাহলেও আমরা বলতে পারবো যে এরা সমান্তরাল। এখানে যেহেতু ওই একই রকম, এই যে এই পাশের এই কোণ আর এখানকার আমরা কি লিখেছি যে ডি এ ই কোণ
আর ডিএ কোণ সমান হবে ইসিএফ কোণ। ইসিএফ কোণ আচ্ছা, এটা হচ্ছে যে আমরা লিখছি যে ডিএ কোণ হবে ইসিএফ কোণের সমান। ইসিএফ কোণের সমান ডিএ কোণ সিমিলার কোণ হচ্ছে সিমিলার কোণ হচ্ছে ইসিএফ কোণ। এই দুটি পরস্পর সমান, তাহলে এই দুটো যেহেতু সমান, এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে একান্তর কোণের সাথে এই যে কোণ একটা ছেদককে যে দুটি সরলরেখা ছেদ করেছে ওই দুটি সরলরেখাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এডি সমান্তরাল সিএফ। অতএব এডি সমান্তরাল সিএফ বা এডি। এডিটা তো এই বড় অংশ পুরাটাকে যদি বলি যে এবি সমান্তরাল সিএফ, এটা যেহেতু একটাই রেখা, এতটুকু এর অংশ যদি সমান্তরাল হয় পুরাটুকু সমান্তরাল হবে। আবার যেহেতু এখানে হচ্ছে যে বিডি সমান এডি, বিডি সমান এডি সমান সিএফ, বিডি সমান এডি সমান সিএফ, তাহলে এই এডি যেহেতু সিএফ এর সমান্তরাল, তাহলে বিডিও সিএফ এর সমান্তরাল, এরা সমান আবার সমান্তরাল। অতএব এই বিডি অংশটাও সিএফ এর সমান্তরাল। সিএফ, তাহলে বিডি সমান্তরাল সিএফ, তাহলে বিডি আর সিএফ যদি সমান্তরাল এবং সমান হয়, যেহেতু সমান, এই যে বিডি ইজ ইকুয়াল টু সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ, তাহলে পুরো জিনিসটা যে বি সি এফ ডি পুরাটুকু একটা সামান্তরিক হবে। সুতরাং বি সি এফ ডি একটি সামান্তরিক। এটা যদি সামান্তরিক হয় তাহলে তার বিপরীত বাহুগুলো সমান, ডিএফ সমান বিসি। অতএব ডিএফ সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ডিএফ সমান্তরাল বিসি। ডিএফ যদি সমান্তরাল বিসি হয় তার একটা অংশ ডি বা ডি সমান্তরাল বিসি, তাহলে দেখানো হলো। যে এই ডি এবং বিসি কি সমান্তরাল হবে কিনা প্রশ্ন করেছিল, তাহলে দেখা গেল যে ডি এবং বিসি সমান্তরাল। প্রথমে কি করব, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখাবো যে এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সর্বসম যদি হয় তাহলে আমরা এই একই রকম কোণ, এখানকার কোণগুলো একই রকম, এই দুইটা কোণ সমান হবে। এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ যদি সমান হয় তাহলে যে বাহুটা অন্য দুইটা বাহুকে ছেদ করেছে সেই বাহু দুইটা হচ্ছে সমান্তরাল। এই দুইটা সমান্তরাল হলে এই পুরাটুকু এর সাথে সমান্তরাল। তা আবার যেহেতু এই বাহু এটা যেহেতু ডি বিন্দু মধ্যবিন্দু, তাহলে এইটুকু সমান, আবার এটার সাথেও সমান। সুতরাং
এই ত্রিভুজ পুরাটো এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, সামান্তরিক যদি হয় তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, সেখান থেকে এর একটা অংশ সমান্তরাল দেখানো হলো। এবার হচ্ছে 4 নাম্বার। চার নাম্বারে বলেছে যে একটা ত্রিভুজ ABC ত্রিভুজে ABC একটা ত্রিভুজ ABC ত্রিভুজের ABC কোণের মধ্যে ABC কোণের সমদ্বিখণ্ডক ABC কোণের সমদ্বিখণ্ডক AC কে G বিন্দুতে ছেদ করে। ABC কোণের সমদ্বিখণ্ডক AC কে G বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের দেখাতে হবে যে BGA কোণ সমান এক সমকোণ। বিশেষ নির্বাচন ABC ত্রিভুজের দেওয়া আছে যে BC is greater than AB। ABC ত্রিভুজের BC is greater than, এই BC এর থেকে AB এর থেকে BC বড়, এবং ABC কোণের সমদ্বিখণ্ডক রেখা AC কে G বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে GBA কোণ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে BGA কোণ সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। তাহলে এটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ তা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের মধ্যে এখানে আমরা যেহেতু ABC রেখাকে BG এটা সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই পাশে B কোণের অর্ধেক আছে, এই পাশে B কোণের অর্ধেক আছে, তাহলে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা পাই যে ABG ত্রিভুজে কি পাই, ত্রিভুজের বহিস্থ BGC কোণ, বহিস্থ BGC কোণ সমান এই যে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। কি কোণ? এটা হচ্ছে এই কোণ আর এটা বিপরীত অন্তস্থ কোণ, এটার বহিস্থ কোণ, এটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এই কোণ প্লাস হাফ অফ বি কোণ, এই কোণ প্লাস বি কোণের অর্ধেক, এই কোণ প্লাস বি কোণের অর্ধেক। বি কোণের অর্ধেক, এটা এখান থেকে পেলাম, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আবার বিজিসি ত্রিভুজের
বহিস্থ AGB কোণ BGA কোণ সমান, এটা যদি বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, তাহলে এটা হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে একটা C কোণ, আর এটাও B কোণের অর্ধেক প্লাস B কোণের অর্ধেক। তাহলে এখন দেওয়া আছে যে BC is greater than AB, তাহলে যে বাহু বড় তার বিপরীত কোণও বড়। এখানে BC যেহেতু দেওয়া আছে, তার ABC ত্রিভুজের BC বাহু হচ্ছে বড়, তার বিপরীত কোণ হচ্ছে A কোণ। তাহলে এখানে A কোণটাও বড়, কার থেকে? AB বাহুর যে বিপরীত কোণ, AB বাহুটা ছোট, তার বিপরীত কোণটাও ছোট। আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের কোনো একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। সেখান থেকে এটা পেলাম যে কোণ C কোণের থেকে বড়। তাহলে উভয় পক্ষে যদি আমরা সমান সমান জিনিস যোগ করি, যে B কোণ বাই 2 এই পাশে যোগ করলাম, ওই পাশেও B কোণের অর্ধেক দুই পাশে যোগ করে দিলাম। তাহলে আগে এটা সমান সমান জিনিস দিয়েছে, আগে A কোণ বড় ছিল, এখন সমান সমান জিনিস দুই পাশে দেওয়ার পরে এইবারও A কোণ প্লাস B কোণের অর্ধেক এতটুকু C কোণ প্লাস B কোণের অর্ধেকের থেকে বড় থাকবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে এটা কার সমান? বাম পাশে যা আছে তার BC G কোণের সমান, বা BC G কোণ এটা হচ্ছে এতটুকু সমান, মাঝখানে ছিল এই চিহ্ন, তারপরে C কোণ প্লাস B কোণের অর্ধেক এতটুকু হচ্ছে BGA কোণের সমান, BGA কোণের সমান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে BGA কোণটা হচ্ছে BGC কোণের থেকে ছোট। BGA কোণ BGC কোণের থেকে ওটা ছোট। তাহলে এই কোণটা যদি এটা থেকে ছোট হয়, আবার এই দুইটা মিলে হচ্ছে এক সমকোণ। যদি সমান সমান হতো তাহলে 90-90 করে হতো। যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে একটা 90 ডিগ্রি থেকে বড় হবে বড়টা, আর একটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। যেহেতু যোগফল 90 ডিগ্রি, যদি সমান হতো তাহলে 90 করে হতো দুইটাই, আর যদি সমান না হয় তাহলে একটা 90 থেকে বড় আর একটা 90 থেকে ছোট, কারণ দুইটা মিলে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে যেহেতু এরা রৈখিক যুগল কোণ এবং অসমান, সুতরাং BGA কোণ 90 ডিগ্রি থেকে ছোট, আবার দুইটা মিলে যেতে 180 ডিগ্রি, তাহলে এটাকে আবার 0 ডিগ্রি থেকেও বড় হতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। এই ছিল 11তম অ্যাসাইনমেন্টের সমাধান। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।